নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপি সরকার গঠন করেছে স্বাধীনতার পর প্রথমবার, আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপি এই যে এত ম্যান্ডেটে জিতলো, এত আসন পেল, কি মনে হয় আপনাদের এর পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো ঠিক কাজ করছে? আজ আমি সোনিয়া তাই ভাবছিলাম যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমি সঙ্গে পেয়েছি আমার সহকর্মী অতনুকে, ওই মুহূর্তে কিছু একটা দেখছিল। একটু কথা বলি আমরা দর্শকদেরকে এটা বলতে চাই যে অ্যাকচুয়ালি কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করছে। অতনু, তোমার মনে হয় এই যে এত বিপুল পরিমাণে জেতা, মানে হয়তো বিজেপিও এক্সপেক্ট করেনি যে এত ভোটে তারা জিততে পারবে। আসলে সেদিক থেকে দেখতে গেলে এই ম্যান্ডেটটা পুরোপুরি গিয়েছে অ্যান্টি তৃণমূলকে ভোট না দিয়ে যে থাকুক তাকেই ভোট দেওয়া হবে, অন্তত এরকম একটা মানসিকতার জায়গা থেকে। তুমি বলছিলে ফ্যাক্টরের কথা, একের পর এক আমরা যদি দেখি অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে রয়েছে। কিন্তু অতনু, যদি আমি একটু তোমাকে আটকাই, যে প্রথমে যদি আমরা একটু ঘটনাগুলো দিয়ে শুরু করি, মানে আমার মনে যে কোয়েশ্চেনগুলো আসছে আমি তোমার কাছ থেকে আর কি ক্লিয়ার করতে চাইবো। আমার দর্শকদের মনে ওই প্রশ্ন আসবে। সন্দেশখালির ঘটনা যদি আমরা ধরি, তাহলে এই ঘটনাটা তো হিসেব মতো 2024-এর আগের ঘটনা। এই ভোটে কি খুব প্রভাব ফেললো? প্রভাব তো পড়েছে। প্রভাব কীভাবে পড়েছে দেখতে গেলে আমরা একটু হিসেবের দিকে যেতে পারি। যেমন 2024 এটা ঠিকই পড়েছে যে 2019-এর তুলনায় 2024-এ তৃণমূলের ভালো ফল হয়েছে লোকসভায়। কিন্তু যদি আমরা দেখি সন্দেশখালি 2021-এ বিধানসভায় ভোটের সময় তৃণমূল জিতেছিল, সেই সন্দেশখালিতে এটা পড়ছে বসিরহাটের মধ্যে। তো বসিরহাটে তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু বিধানসভা ভিত্তিক ফল যদি আমরা দেখি 2024-এ, তাহলে সন্দেশখালিতে কিন্তু বেশ কিছুটা ভোটে পিছিয়ে ছিল। সন্দেশখালির ঘটনা এমন একটা ঘটনা যা প্রান্তিক পাড়ের, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা প্রান্তিক পাড়ের মানুষদের মধ্যে একটা সাড়া জাগিয়েছে। এবং বিজেপি সবসময় প্রান্তিক পাড়ের মানুষ, আদিবাসী মানুষ, তাদের নিয়ে কাজ করে, তাদের মধ্যে থেকে প্রথম সংগঠনটা তৈরি করে। আমরা যখন অন্য রাজ্যগুলোর ক্ষেত্রে দেখেছি, আমি ত্রিপুরার কথা বলতে পারি, অসমের কথা বলতে পারি, তো সেখানে সংগঠন তৈরি হয়ে গিয়েছিল, জমি তৈরি হয়ে গিয়েছিল, নেত্রী হিসেবে রেখাপাত্রর নাম উঠে এসেছিল এবং রেখাপাত্র নেতৃত্ব দিয়েছেন। এবং সেই নেতৃত্বের মধ্যে থেকে কোথাও একটা মানুষের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়েছে, যে জন্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বলা হয় তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানের ভোট ব্যাংক অনেকটা চলে গিয়েছে বিজেপির কাছে। সন্দেশখালি তো একটা বড় ফ্যাক্টর, তুমি যেটা বললে। কোথাও গিয়ে আরেকটা ইনসিডেন্ট যেটা একেবারে গোটা ভারত শুধু নয় বিশ্বে সাড়া ফেলেছিল, আরজি করের ঘটনা। আমরা দেখলাম পানিহাটিতে নির্যাতিতার মা প্রার্থী হলেন এবং অতনু জিতলেনও ভালো ভোটে। তার মানে আরজি করও বেশ ভালো মতো প্রভাব বিস্তার করেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল যে আরজি কর বোধহয় শহর কেন্দ্রিক একটা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে প্রভাবিত করবে। যেহেতু শহরের ঘটনা, শহরের মানুষ তারা আন্দোলন করছেন, তারা পথে নামছেন, এবং আন্দোলনের যে প্যাটার্ন, যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে ফ্ললেস আন্দোলন হচ্ছে, এবং বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় এই মুভমেন্টটা চলছে। দিল্লিতে তারা ডাক্তাররা আন্দোলন করছেন, সব জায়গায় এইমসে আন্দোলন হচ্ছে। মনে হয়েছিল প্রান্তিক পাড়ার মানুষ যারা, গ্রামের মানুষ যারা, তাদের কাছে এটার কোনো প্রভাব পড়বে না, তারা হয়তো এটা নিয়ে ভাববে না। তাদের কাছে প্রথমত আবাস, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো তাদের কাছে বড় ফ্যাক্টর হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোথাও একটা সেফোলজিস্টরা ভাবনায় ভুল করেছেন, অঙ্কে কোথাও ভুল হয়েছে। এই আন্দোলনটা গ্রামে গঞ্জে প্রান্তিক পাড়ের মানুষকেও নাড়িয়ে দিয়েছে, যে একজন মানুষ যিনি পড়াশুনো করেছেন, ডাক্তার হতে চেয়েছেন, ডাক্তার হয়েছেন, তার এইরকম একটা পরিণতি, সেই পরিণতি কোথাও সিস্টেমের একটা ধাক্কা দিচ্ছে। সিস্টেম সেটা যদি অস্বীকার করে, সিস্টেম সেটা যদি অস্বীকার করতে চায়, তাহলে প্রান্তিক পাড়ের মানুষের ভোট ব্যাংকে তার প্রতিফলন হবে, এবং সেটাই হয়েছে। কোনোভাবে মানুষ জবাব দিয়েছে, কারণ কিছু না কিছুভাবে এই জায়গাটা তৈরি হয়ে গিয়েছিল, এই ব্যাপারটা সবার মধ্যে ঢুকে গিয়েছিল যে সিস্টেম হয়তো সেভাবে যতটা প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ততটা প্রোঅ্যাক্টিভ হচ্ছে না। এটা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো দেখিয়েছে, বা কিছু পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যা থেকে মনে হচ্ছে সেটা মানুষের মধ্যে একটা কাজ করে গিয়েছে। মনে হচ্ছে যে না, অতটা প্রোঅ্যাক্টিভ নয় সিস্টেম। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের একজন মহিলা ডাক্তার, সেই ডাক্তারের যদি এরকম নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তার যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের, সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়? এটা বোধহয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, একেবারে নিরাপত্তার বিষয়টা। এবং শুরুটা তুমি ঠিক যেটা দিয়ে করলে ফ্যাক্টর বলার ক্ষেত্রে, এই যে তৃণমূল বিরোধী, মানে
তৃণমূল ছাড়া বাকি যে থাকছে তাকে ভোট দাও। কোথাও গিয়ে কি অ্যান্টি ইনকামবেন্সি, মানে এত দুর্নীতি, এত নানা অভিযোগ, এইগুলো মানে দিনের পর দিন জমতে 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 বোধহয় একটা মহীরুহ হয়ে গেছে কোথাও। নিঃসন্দেহে দেখো 15 বছর, এই 15 বছর আগে যে সময় তৃণমূল আসছে, সেই সময় তৃণমূল যখন এসেছিল তখনও রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলেছিলেন যে এই তৃণমূল এসেছে তাদের নিজেদের ভোট ব্যাংকে নয়, তারা এসেছে না সিপিএম ভোটের উপর ভর করে, অর্থাৎ বামেদের ভোট দেব না, এই সিদ্ধান্তের জায়গা থেকে তৃণমূল এসেছিল। সেই তৃণমূলের কাছে মানুষ অনেক কিছু আশা করেছিল, কিন্তু দেখা গেল যে যত সময় যাচ্ছে, এই 15 বছর 3টে টার্মের মধ্যে আমরা যদি দেখি একের পর এক চাকরি দুর্নীতি, আমরা যদি দেখি একের পর এক করাপশন, শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী তিনি জেলে চলে গেছেন, হ্যাঁ, আবার এত মানুষ তারা ধর্ণা দিচ্ছেন, রাস্তায় বসে আছেন যে তারা অযোগ্য নন, যারা অযোগ্য তাদের সঙ্গে তাদের গুলিয়ে ফেলা হচ্ছে কেন? তার পাশাপাশি চাল নিয়ে দুর্নীতি, রেশনের চাল নিয়ে দুর্নীতি, দেখা যাচ্ছে একজন বিধায়ক, সেই বিধায়কের বাড়ির পাঁচিল থেকে মোবাইল ফেলে দেওয়া হচ্ছে যাতে সেই মোবাইল খুঁজে না পান তদন্তকারীরা। এগুলো তো ধাক্কা দেবে মানুষকে, যে যারা জনপ্রতিনিধি তারা যদি এরকম করেন তাহলে আমরা কাদের কাছে যাব? এবং কোথাও গিয়ে মনে হয় না অতটা যে 21-এর আগেও তো আমরা দেখেছি এই আন্দোলন, মানে আমরা দেখেছি যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, কোথাও গিয়ে তারাও বোধহয় 1 বছর সুযোগ দিল যে 21-এ সুযোগ দিয়ে দেখি যে কি হয়। তারপর যখন দেখলো তারপরেও কোনো সে অর্থে লাভ হলো না, ভোটে তার প্রভাব পড়ল। নিঃসন্দেহে মানুষ সুযোগ দিয়েছে, মানুষ 2011-এ সুযোগ দিয়েছে, মানুষ 2016-এ সুযোগ দিয়েছে, মানুষ 2021-এ সুযোগ দিয়েছে। 2021-এ এমন একটা হাওয়া ছিল, সে সময় হয়তো তৃণমূল সরকার পড়ে যাবে এরকম একটা পরিস্থিতি, কিন্তু আদৌ তার হয়নি। মানুষ সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার হয়তো করা সম্ভব হয়নি, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এবার আসি সব থেকে বড় ফ্যাক্টর যেটা এবার মনে হয়েছে সবার, সাধারণ মানুষের, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর। কি মনে হয় তোমার এই এসআইআর নিয়ে? এখানে দুটো ব্যাপার আছে। প্রথমত, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা এটা হওয়ারই ছিল, কোভিডের জন্য কিছুটা পরে হয়েছে, কিন্তু হওয়ারই ছিল। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা প্রক্রিয়া, আমাদের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনে এটা একটা প্রক্রিয়া, কিন্তু যখন এটাকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল, সে সময় কিছু মানুষের মনে হয়েছিল যে এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তাকে কেন রাজনৈতিক অস্ত্র করা হচ্ছে, কেন মনে হচ্ছে যে এটার পিছনে রাজনীতি আছে। হ্যাঁ, এটা ঠিক, প্রচুর মানুষের হয়রানি হয়েছে, মনে করা হয়েছিল সেই হয়রানির ফসল হয়তো ঘরে তুলতে পারবে তৃণমূল, কিন্তু আদপে তা নয়। মানুষের মধ্যে কোথাও একটা ভয় ঢুকে গিয়েছিল যে এত কিছুর পরে যখন আমার নাম উঠছে তার মানে আমি যোগ্য, আর এই যোগ্যতার বিচারটা কে করছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার? কেন্দ্রের, দেশের, রাষ্ট্রের। সুতরাং রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়া উচিত, রাজনীতির পক্ষে নয়। সুতরাং এসআইআরে অনেক নাম বাদ গিয়েছে ঠিকই, এটাও সত্যি যে নামগুলো বাদ গিয়েছে তার মধ্যে অনেক নাম বাদ যাওয়ারই কথা, প্রায় 60 লাখের উপর নাম, তারা হয় মারা গেছেন, তো সেই ভোটারদের নাম বাদ গিয়েছে, সেটাই তো স্বাভাবিক। বিভিন্ন অভিযোগ আসে যে এই ধরনের ভোটগুলো এত বছর পড়তো। ঠিক, মানুষের মনে এবার মনে হচ্ছে যে একটা স্বচ্ছতা প্রয়োজন, ট্রান্সপারেন্সি প্রয়োজন। ঠিকই তো, যারা নেই তাদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। ভুতুরে ভোটারের কথা আমরা বারবার বলি, সেই ভুতুরে ভোটার চলে যাচ্ছে, এটা তো একদিক থেকে ভালো। সুতরাং যতই এসআইআর নিয়ে রাজনীতি হোক না কেন, পক্ষে বিপক্ষে যত কথা হোক, আইনি মারপ্যাচ যতই হোক না কেন, কিছু অংশের মানুষ কিন্তু এটা মনে করেছেন যে এসআইআরটা প্রয়োজনীয়, এটা হওয়াটা জরুরি ছিল। সুতরাং সেই প্রফিটটা তো পেয়েই গেছে বিজেপি একেবারে। এবং আমি যখন নন্দীগ্রামে গেছিলাম অতনু, আমি তখন দেখেছিলাম যে ঘুরে দেখেছিলাম যে একেবারে জাতপাতের হিসেবেই ভোটটা কোথাও গিয়ে নন্দীগ্রামে হচ্ছে। নট অনলি নন্দীগ্রাম, বাট অলসো এরকম অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো এবারে কিন্তু এই জাতপাতের উপরে ভোট একটা বড় ফ্যাক্টর হচ্ছে। তুমি নিশ্চয়ই এটা মনে করো? না, সবটা যে জাতপাতের উপরে তা নয়। হ্যাঁ, এটা ঘটনা বিভাজনের রাজনীতি হয়েছে, এটা ঘটনা যে হিন্দু ভোট পুরোপুরি চলে এসেছে বিজেপির দিকে, কিন্তু এটাও সত্যি যে মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোরও প্রচুর পরিমাণে ভোট চলে এসেছে বিজেপির হাতে, ভারতীয় জনতা পার্টির কাছে। যেটা কিভাবে এলো? সেটা এলো এই কারণে, কারণ কোথাও একটা বিশ্বাসযোগ্যতার জায়গা, কোথাও একটা মনে হয়েছে যে এই যে এত দুর্নীতি, এগুলো থেকে বেরোতে হবে। শুধু হিন্দু মুসলমান এইভাবে ভাবলে চলবে না যে হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টি, মুসলমানদের জন্য নয়, এভাবে ভাবলে চলবে না। ভাবতে হবে যে ভারতীয় জনতা পার্টি এলে তাহলে হয়তো এই দুর্নীতি থেকে বেরোনো যাবে। সুতরাং যদিও বলা যেতে পারে যে বিভাজনের রাজনীতি, কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে এতদিন পর্যন্ত হিন্দু ভোটের পুরোটা ভারতীয় জনতা পার্টি পায়নি, যেটা এবার পেয়ে গিয়েছে। এবং মুসলিম ভোটেরও একাংশ, ওই যে বললাম আমরা যে মুসলিম ভোটদের, যারা মুসলিম ভোটার তারাও মুসলমান ভোটার, তারাও মনে করছেন যে আমার কাছে ধর্মের আগে এই দুর্নীতি থেকে বেরোনো, আমার কাছে ধর্মের আগেও প্রয়োজন উন্নয়ন।
যেভাবে উন্নয়ন হচ্ছে সারা দেশে, ডাবল ইঞ্জিন সরকারের, হয়তো হবে, চান্স নেওয়া যাক, একটা সুযোগ দিয়ে দেখি। ঠিক তাই। ঠিক এই জায়গা থেকেই অতনু, যদি জাতপাতের কথা যখন এলো তখন আমরা তফসিলি জাতি, উপজাতি, সংহতি, এই বিষয়টাও তো একটা বড় কারণ হতে পারে এবার। দেখো, আমাদের মনে আছে যে এই ভোটের ঠিক আগে যখন আমাদের দেশের রাষ্ট্রপতি এখানে আসেন, আমাদের রাজ্যে আসেন, তখন দলিতদের অপমান করা হয়েছে, এই ইস্যু বড় হয়ে উঠেছিল। খুব স্বাভাবিকভাবে এই ভোটের আগে এরকম একটা ঘটনা হলে সেটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়, এবং সেই রাজনৈতিক ইস্যুর ফসল ঘরে তুলতে চায় সব পক্ষই তাদের মতো চেষ্টা করেছে। কিন্তু আদিবাসীরা কি ভেবেছেন, যারা মূলবাসী, যারা জনজাতি, তারা কি ভেবেছেন? তারা ভেবেছেন স্বাচ্ছন্দ্য, তারা ভেবেছেন সচ্ছল থাকার কথা। তারা কি তৃণমূল সরকারের আমলে সচ্ছল ছিলেন না, স্বাচ্ছন্দ্য ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। কিন্তু এটা মনে রাখতে হবে, আমি যদি ত্রিপুরা বা অন্য অসম বা অন্য রাজ্যগুলোর কথা বলি, ভারতীয় জনতা পার্টির প্রথম সংগঠনটা তৈরি করে আদিবাসী, জনজাতি, মূলবাসী যারা, তাদের মধ্যে জনসংযোগ করে সেখান থেকে সংগঠন তৈরি হয়। এবং দেখে থাকবে যে জঙ্গলমহল বা রাজবংশী ভোট একটা সময় বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টির হাতে ছিল। পরবর্তীতে 2021-এ যা টেনে নিয়ে আসে তৃণমূল, 2024-এও টেনে নিয়ে আসে। কিন্তু 2024-এ যে ভুল করেছিল, কিছুটা লুজ বল খেলে বা কিছুটা লুজ রেখে, ভারতীয় জনতা পার্টি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। সেই জন্যই একেবারে ঘাঁটি গেড়ে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এবং যারা অন্য রাজ্য থেকে ভিন রাজ্যের নেতারা, তারা এসে একেবারে মাটি কামড়ে পড়েছিল তারা। এবং যেখানে যেখানে আমাদের আদিবাসী, মূলবাসী, জনজাতিরা রয়েছেন, তাদের সঙ্গে নিয়মিতভাবে সংগঠনের আলোচনা করা, তাদের সঙ্গে আরও বেঁধে বেঁধে থাকা, জনসংযোগ বাড়ানো, যেটার ফল পেয়েছে। একদমই তাই। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা দেখেছিলাম অতনু, লক্ষ্মীর ভান্ডার যখন শুরু হলো 500 টাকা, তারপর আমরা দেখলাম যে 1000 টাকা 1200 টাকা হলো, জেনারেলদের জন্য 1000, এসসি এসটি, তারপরে এবার 1500। কোথাও গিয়ে 1000-এর সময় তো মহিলা মন জয় করে ফেলেছিল তৃণমূল, কিন্তু এই 1500 যে হলো এবার, তার পাশাপাশি দেখা গেল বিজেপি অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে দিল। মানে কোথাও গিয়ে এখানে একটা কন্ট্রাডিকশন, 1500, 3000, কোথাও গিয়ে মহিলা মন কি বিজেপি জয় করে ফেললো? একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে সময় 1000 ছিল, 1000 থেকে এই লক্ষ্মীর ভান্ডার 1500 করা হলো। কখন? ভোটের ঠিক আগে আগে। এমন তো নয় যে বাজেটের সময়, এমন তো নয় যে মূল্যবৃদ্ধি তখনই হয়েছে, অনেকদিন আগেই হয়েছে। যদি মনে হতো 1000 টাকায় চলবে না, তো 1500 তো আগেই দেওয়া উচিত ছিল। ঠিক বেছে বেছে ভোটের আগে মানুষ 1000 থেকে 1500 পেয়ে খুশি হলেন। সেই মানুষটাকে যদি 1500-এর জায়গায় 3000 দেওয়ার কথা বলা হয়, যদি ডোল পলিটিক্সেই বিশ্বাস করেন তিনি, তাহলে তিনি 3000 যিনি দেবেন তাকেই ভোট দেওয়ার কথা ভাববেন। এই ডোল পলিটিক্সের জন্য বারবার মমতার সরকারকে, তৃণমূল সরকারকে আক্রমণ করে এসেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কাউন্টার করেছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, সেখানেও তো ডোল পলিটিক্স আছে, সেখানে লাডলি বেহেন যোজনা রয়েছে। তো তাহলে এখানে সমস্যা কোথায়? মানুষও কিন্তু সেটাই ভেবেছেন। কেউ কেউ ভেবেছেন যে ওরা বলছে সত্যি দেবে কি, কিন্তু কেউ কেউ এটাও ভেবেছেন যখন বিহারে আছে, যখন মধ্যপ্রদেশে আছে, যখন মহারাষ্ট্রে আছে, তাহলে এখানে না হওয়ার কিছু নেই। যদি সত্যি আমার সংসার চালানোর জন্য 1500 টাকা প্রয়োজনীয় হয়ে থাকে, সেখানে 3000 টাকা সত্যি আরও বেশি প্রয়োজনীয়, তো তাহলে আমি সেটার জন্য যাব। যে অস্ত্রে বাজিমাত করেছিল তৃণমূল, সেই একই অস্ত্রে তৃণমূলকে হারালো বিজেপি। এখান থেকে আরেকটা বিষয়, সরকারি কর্মীরা খুব বড় ফ্যাক্টর। আমরা দেখলাম যে নবান্নে জয় শ্রীরাম স্লোগান উঠলো, আমরা দেখলাম যে এরকম বাইট আমরা দেখেছি যে যেখানে সরকারি কর্মীরা বলছেন যে বিজেপি এসেছে, এবার ভালো হবে, আমরা অপেক্ষা করছিলাম। কোথাও গিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ, কোথাও গিয়ে বেকার যুবকদের মধ্যে একটা ক্ষোভ, মানে যুবসাথী কোনোভাবেই ওয়ার্ক করলো না। কিন্তু না, যুবসাথী কোনোভাবেই ওয়ার্ক করতে পারে না। তার কারণ একজন যুবক যে অ্যাসপায়ারিং, স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দেখার জন্য তাকে পড়তে হবে। হ্যাঁ, 1500 টাকা তৃণমূল বারবার প্রচারে বলেছে ঠিকই যে 1500 টাকা ফর্ম ফিল আপের জন্য, কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি ফর্ম ফিল আপ করে তো হবে না। আর সরকারি চাকরি বা কোথায়? তাহলে পড়তে হবে, তার জন্য বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে। 1500 টাকা কী কাজে লাগবে? সুতরাং 1500 টাকা এভাবে ওয়ার্ক করতে পারে না। যেটা করেছে সেটা হলো এতদিন ধরে বেরোজগারি, চাকরি নেই। যদি কেন্দ্র রাজ্য সমন্বয় হয়, যদি ডাবল ইঞ্জিনের সরকার হয়, চাকরি হবে না? হতে পারে চাকরি,
চান্স কেন নেব না? যেখানে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, ভোট প্রচারে বলছেন যে চাকরি হবে, এমনকি সরকারি চাকরিরত যারা রয়েছেন তাদের বলছেন যে 7ম পে কমিশন অনুযায়ী দিয়ে দেওয়া হবে। তো তারা তো সেই চান্স নেবেনি। ডিএ একটা বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। ডিয়ারেন্স অ্যালাউন্স যা পাচ্ছিলেন না সরকারি কর্মচারীরা, যা পরে কিছুটা হলেও দেওয়া হলো, কিন্তু তাও যে পরিমাণ দেওয়া হলো তার সঙ্গে কেন্দ্রের আকাশ পাতাল তফাৎ, বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। তো সেই ডিএটা তো ফ্যাক্টর হবে। যদি এই সরকার, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একই রাজনৈতিক দল চালায়, তাহলে সেটা পেতে আরও সুবিধা হবে বলে মনে করেছেন যারা সরকারি কর্মচারী এবং যারা যুবক, যারা যুব সমাজ, যারা চাকরির খোঁজে রয়েছেন। তারা দেখছেন যে তার চাকরি নেই, কিন্তু তার বন্ধুদের যাদের চাকরি আছে তাদের চাকরিটাও এ রাজ্যে নেই, তারা অন্য রাজ্যে গিয়ে চাকরি করছেন। তো তারাও তো চাইছেন যে নিজের ঘর থেকে ডাল ভাত খেয়ে চাকরিটা করতে। যদি চান্স নিয়ে মনে হয় যে ঠিক আছে, ঘরের থেকে যদি ঘরে চাকরি করতে পারি তার থেকে ভালো কি হয়, যদি না হয় তখন না হয় অন্য কাউকে ভোট দেওয়া যাবে। একেবারে 5 বছর তো হাতে দেখার জন্য একটা সময় রয়েছে। ঠিক এই জায়গা থেকেই যখন বারবার উঠে আসছে ভিন রাজ্যের কথাও, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন অত্যাচারের ঘটনা, এটা কিন্তু তৃণমূলের ইস্যু ছিল, আমরা দেখেছিলাম। কোথাও গিয়ে কি বুমেরাং হয়ে গেল অতনু? বুমেরাং হতে পারে দুটো জায়গা থেকে। এক হচ্ছে যেরকম বললে তুমি পরিযায়ী শ্রমিক, আরেকটা হচ্ছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। যখন ভিন রাজ্যে তারা যাচ্ছেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এইখান থেকে যে মানুষগুলো ভিন রাজ্যে যাচ্ছেন তারাও এসে বলছেন যে হ্যাঁ অত্যাচার হচ্ছে। তারা বলছেন যদি আমার বাড়ির পাশে একটা কাজ পেতাম তাহলে তো আর ভিন রাজ্যে যেতে হতো না। ফ্যাক্টর এটাই, বাড়ির পাশে কাজ, ভিন রাজ্যে আমাকে যেতে হচ্ছে কেন? তার কারণ এই রাজ্যের সরকার আমাকে চাকরি দিতে পারছে না, বাধ্য হয়ে আমাকে ভিন রাজ্যে যেতে হচ্ছে। কে যেতে চায় ভিন রাজ্যে? কে গালাগাল খেতে চায়? কে মারধর খেতে চায়? মারধর হচ্ছে কোন রাজ্যে হচ্ছে, সেটা বিজেপি শাসিত রাজ্য নাকি কারা মারছে সেটা বড় কথা না। আমি যদি আমার এরিয়ার মধ্যে থাকি তাহলে তো সে এসে আমাকে মারতে পারবে না, সেটা থাকার সুযোগ হচ্ছে না কেন? সুতরাং কোথাও তো বুমেরাং হয়েছে। এই জায়গা থেকেই বাঙালি অস্মিতা নিয়ে আমরা দেখেছি তৃণমূল টুইট করেছে, স্যান্ডেলে পোস্ট করেছে, সরব হয়েছে, প্রত্যেকটা প্রচারে গিয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুকে তুলে এনেছে। কোথাও গিয়ে বাঙালি অস্মিতা নিয়ে কিন্তু বিজেপি বারবার দেখাতে থেকেছে, আমরা দেখেছি, এবং আজকেও মঞ্চে আমরা তার প্রমাণ পেয়েছি একটা। সেক্ষেত্রে এটাকে কি মনে হয়, এটা একটা ফ্যাক্টর হলো? বাঙালি অস্মিতাও একরকম বুমেরাং হয়েছে বলা যায়। তার কারণ অবাঙালির রাজনৈতিক দল বলে বারবার ভারতীয় জনতা পার্টিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। খুব স্বাভাবিক, এটা একটা রাজনৈতিক পলিসি, সেই পলিসি ধরে তৃণমূল এগিয়েছে। কিন্তু মুশকিল হলো প্রথমে তো তাই ছিল, যখন আসছেন বাইরে থেকে নেতারা, কেন্দ্রের নেতারা, তারা জয় শ্রীরাম বলছেন না। এবার ভোটের আগে আমরা কি দেখলাম? জয় শ্রীরাম বলছেন জয় মা দুর্গা, জয় মা কালী। প্রধানমন্ত্রী আসছেন, তার হাতে কালী মূর্তির রেপ্লিকা তুলে দেওয়া হচ্ছে, তার হাতে দুর্গা মূর্তির রেপ্লিকা তুলে দেওয়া হচ্ছে। যখন তারা আসছেন কালীঘাটে যাচ্ছেন, যখন তারা আসছেন দক্ষিণেশ্বরে যাচ্ছেন, এবং বাঙালি অস্মিতার কথা বলতে গিয়ে তারা বারবার বিবেকানন্দর কথা বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, এবং তারা বলছেন যে সময় এরা ছিলেন সেই সময়ের পরে অনেকটা গ্যাপ রয়ে গেছে, মাঝে অনেক রাজনৈতিক দল এসেছে গিয়েছে, কিন্তু আর সেই সময়টা ফিরে আসেনি। একটা চান্স চাই, সেই সময়টা ফিরিয়ে আনবো, তাদের মতাদর্শে চলার মতো পরিস্থিতি তৈরি করে দেবো। এটা তো ফ্যাক্টর হয়েছে। অর্থাৎ মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সবশেষে অতনু যে কথাটা বলতেই হয়, নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশনের এই যে একেবারে জিরো টলারেন্স নীতি, কোথাও মনে হয় না মানে একেবারে শক্ত হাতে হাল ধরার মতো, এইটা একটা বুমেরাং করে দিয়েছে কোথাও গিয়ে তৃণমূলের কাছে। সোনিয়া, এটা তুমি মানবে যে আমরা যখনই ভিন রাজ্যে কোথাও বেড়াতে যাই, সুভাষচন্দ্র বসুর কথা হয়, আমরা এখন বাঙালি এটা জানার পর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কথা হয়, পাশাপাশি কানের কাছে এসে জিজ্ঞেস করেন যে आपके वहाँ पे वोट इतना इशू कैसे हो जाता है, कोई किसकी जान लेने पे इतने उतावला कैसे हो जाता है। ফ্যাক্টর আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয় যে রক্তপাতহীন ভোট আমরা দেখতে পেলাম না। আমরা আমাদের সাংবাদিকতার জীবনে কি কোনোদিন দেখতে পাবো না রক্তপাতহীন ভোট মানেই তার আগের দিন রাত থেকে বোমা চলবে, একজন আরেকজনের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেবে, হ্যাঁ ধূপ পাঠিয়ে দেবে, তুলসী পাতা পাঠিয়ে দেবে। কেন? রাজনৈতিক মতাদর্শ আলাদা, এইটুকুই তো, এর বাইরে আর কি? যার জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে, যার জন্য তামান্নার মতো ঘটনা ঘটে গেছে, বিজয় উৎসব, সেখান থেকে বোম মারা গেল একটা বাচ্চা। দিনের পর দিন ভাঙড়, একের পর এক ভাঙড়, ডোমকল, এই নামগুলো ত্রাস হয়ে উঠেছে, এগুলো শিরোনাম হয়ে উঠেছে ইন্টারন্যাশনাল মিডিয়ায়। আমরা সবাই চেয়েছি এটা থেকে বেরোতে, কিন্তু আমরা জানতাম না কিভাবে বেরোতে হবে।
যদি নির্বাচন কমিশন এরকম জিরো টলারেন্স নীতি না নিত তাহলে হয়তো বেরোনো সম্ভব ছিল না। আমরা প্রথমে ভেবেছিলাম যে এ কেমন ব্যবস্থা, যে একের পর এক প্রশাসনিক খোললঞ্চ বদলে দেওয়া হচ্ছে, সব পুলিশ অফিসারদের এদিক ওদিক বদলি করে দেওয়া হচ্ছে। আমরা ভাবছিলাম যে এ কি পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন এই যেন 144 ধারা জারি করবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। একদিন তো বলবে যে ভাই সকালে উঠে স্নান না করে ভোট দেওয়া যাবে না, এরকমই হয়তো বলে ফেলবে। পরে দেখলাম ইট ওয়ার্কস, এটা কাজ করেছে। নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি নিয়েছিল যে কোনোভাবেই রক্তপাত যেন না হয় এবং প্রত্যেকটা মানুষ যাতে নিজের ভোট বুথে গিয়ে নিজে দিতে পারেন, এটা ফ্যাক্টর হয়েছে। এবং অতনু, যে বাংলা 7-8 দফা ভোট দেখে অভ্যস্ত, সেই বাংলার মানুষ 2 দফা ভোট দেখলো এবং সেই চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। 2 দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই যে নির্বাচন কমিশন এত কিছু করেছে, তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে থেকে একটা ভয় চলে গিয়েছে, মানুষের মধ্যে একটা কনফিডেন্স এসেছে যে আমি কারো দ্বারা প্রভাবিত না হয়ে আমি নিজের ভাবনা চিন্তার জায়গা থেকে গিয়ে ইভিএমের বোতামটা টিপতে পারবো। এটা ফ্যাক্টর হয়েছে, এটা নির্বাচন কমিশনের জন্য যেমন বড় একটা বিজ্ঞাপন, তেমনি এই যে পরিবর্তনেরও একটা বড় কারণ। একেবারেই অতনু, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো বিষয় জানতে পারলাম এবং অতনু আর আমি চেষ্টা করলাম আপনাদের কাছে জানানোর। আমি কোয়েশ্চেনগুলো করলাম এবং অতনু আনসার দিল যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছিল। এখন আমরা এখানেই শেষ করি, আর অবশ্যই নজর থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালে।